বিএনপির সমর্থনের কোনো সুযোগ নাই। যারা বিএনপিকে সমর্থন করে তারা কিন্তু এটাও জানে যে আওয়ামী লীগ বিএনপিকে নির্বাচনের স্পেস দেয় নাই, আওয়ামী লীগ বিএনপিকে রাজনীতি করার স্পেস দিচ্ছে না, ডেমোক্রেটিক স্পেস যেটা দরকার তাদের মিটিং মিছিল করার জন্য এগুলি দিচ্ছে না। এটা তারা সমর্থকের প্রশ্ন। কিন্তু আমি আপনাকে বলেছি যে কর্মসূচিটার ব্যাপারে কিন্তু তাদের সমর্থন নাই। সুতরাং এটা তো আমি প্রথমেই বলে দিলাম। এবং আমার মতো, আমার ব্যক্তিগত মত এবং আমার মনে হয় ব্যাপক সংখ্যক মানুষেরও মত হচ্ছে যে সহিংসতাটা হচ্ছে, প্রত্যেকটা সহিংসতার বিরুদ্ধে, সহিংস ঘটনার যদি সুষ্ঠু এবং আমি বলবো আইনের আওতায় তীব্রতম যে ব্যবস্থা নেওয়া যায় তার নেওয়া দরকার ছিল। প্রত্যেকটা ঘটনার তদন্ত করে বের করা যে কে ব্যক্তি এটার সাথে জড়িত। এটাকে আমরা পলিটিক্যালি দেখেন, এখন পর্যন্ত সরকারের দিক থেকে বলা হচ্ছে যে এগুলি বিএনপি করছে। আরে ভাই, বিএনপি যদি করেও থাকে সে তো হুকুমের আসামি, ধরেন, আমি ধরে নিচ্ছি যদি করে থাকে, কিন্তু যে অ্যাকচুয়ালি অ্যাকশনটা করলো তাকে ধরেই তো প্রমাণ করতে হবে কে হুকুমের আসামি। এখনো পর্যন্ত বলেন আপনি কিছু বলতে চান? এখন পর্যন্ত যে কজন আসলে এরকম ককটেল বলেন, বোমা বলেন, এই পেট্রোল বোমা বলেন, যে কয়জন এখন পর্যন্ত বা ধরা পড়েছে হামলা করার সময়, তাদের অধিকাংশই, আমি মানে পুরোটা যেহেতু জানি না, কেউই জানে না, তাদের অধিকাংশই কিন্তু এখন পর্যন্ত বিএনপি সমর্থিত, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী এরকম পর্যন্ত পাওয়া গেছে। এবং তাদের বিরুদ্ধে বিএনপি যে নীরব আছে, আমি বলছি নীরব আছে, তাদের এই ককটেল হামলাকারীদের আসলে উৎসাহিত করে কিনা, এই প্রশ্নটির জবাব নিয়ে আমি ফিরবো। তার আগে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ। জনাব সাদেক খান, এখন পর্যন্ত যেই মানে ককটেল পেট্রোল বোমা হামলাকারী তাদের একটি বড় অংশই কিন্তু বিএনপি জামায়াতের সমর্থিত বলে এরকমটাই আমরা খবরে দেখছি, তাদের যে সমস্ত পরিচয় পাওয়া গেছে। তারপরও বিএনপি যদি সেটাকে ডিজাউন করে, সেটা কি সব যথেষ্ট হয়ে যায়? আমি বলবো, যেহেতু আপনার বয়স কম, হয়তো ওই জন্য মনে পড়ছে না, এটা একটা ট্র্যাডিশন আমরা তৈরি করেছি, আজ থেকে না তো, বহু আগে থেকে। এটা তো শুরু হয়েছে যখন থেকেই, মানে ডিজাউন করাটা নয়, এই যে ট্র্যাডিশনটা, মানে যে সরকার যেহেতু যখন হামলা করে, যেমন যেটা 73-74 হয়েছে, যেটা তারপরে 73-74 পরে হয়েছে এরশাদ সাহেবের আমলে, প্রত্যেকবারই গভর্নমেন্টের এজেন্টরা হামলা করে, অপরপক্ষ হামলা করে এবং একে অপরের উপর দোষ চাপায়, এবং এটা ক্রমাগত বাড়ছে। পেট্রোল বোমা যুক্ত হয়েছে এরশাদ সাহেবের শেষের দিক থেকে, তারপরে তো 2006 সালে একটা লাশের বদলে 10টা লাশ ফেলে দেওয়ার কথা বলা হয়েছে। কাজে এই যে সহিংসতা যে যুক্ত হচ্ছে রাজনীতির সঙ্গে, বিশেষ করে আন্দোলনের সঙ্গে, এক পক্ষ স্বীকার করে আর পক্ষ স্বীকার করে না, আবার মানে গিয়ে পক্ষ বলে, যাকে বলা হয় কথা বলছেন, তখন একজন কেউ মারা গেলে তখন দুই দল লাশ নিয়ে টানাটানি করতো যে আমার দলের কর্মী। 2006 সালে তো সেটা হয়নি, 2007 সালে সেটা হয়নি। 2007 সালে লাশ পড়েছে, তারপর নৃত্য হয়েছে, ও তো বলে লাভ নেই। এবং শুধু তা হয়নি, 2006 সালে যেটা হয়েছে সেটা হচ্ছে ওন করা হয়েছে সহিংসতাকে, লাইন কেটে দেওয়ার কথা বলা হয়েছে, প্রেসিডেন্টের বাড়ির লাইন। কাজেই এটা ধাপে ধাপে বাড়ছে। আমি এটাকে সমর্থনযোগ্য মনে করছি না, কিন্তু কথা হচ্ছে যে এগুলোর প্রত্যেকটা সময় দেখা গেছে যে হরতালের আগের দিন যাতে পেটাতে পারে, এখন তো কোনো প্রয়োজন নেই, পুলিশের ক্ষমতা অনেক বেড়ে গেছে, তার জন্য পুলিশে একটা কোথাও বোমা ফাটিয়ে দিল। এটা তো তখন দেখেছি সব পক্ষে বলছে এই বিতর্ক থেকে আমি একটা কথা বলি, আমাদের এখানে সহিংসতার মাত্রা, তীব্রতা এবং এটার যে মিনস, এগুলি সবই ক্রমাগত বাড়ছে এবং এগুলির একটা বিচারহীনতার সংস্কৃতিও ছিল। আগে একটা কথাই চালু হয়ে গেছিল যে অনেক সময় ব্যক্তিগত শত্রুতাটাও রাজনৈতিক কর্মসূচির সময় মানুষ অ্যাপ্লাই করে এটাকে রাজনীতির ভিতরে ফেলে দেয়। এইগুলি কিন্তু আজকেই হচ্ছে তা না, আগেও হয়েছে।
তো আমার যেটা ধারণা, এখন আমরা ধীরে ধীরে বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসছি। এখন আসলে এটা দায়িত্ব হচ্ছে সরকারকে একদম টাফেস্ট ওয়েতে প্রত্যেকটা দুর্ঘটনার, প্রত্যেকটা আক্রমণ, প্রত্যেকটা অগ্নিসংযোগ বলেন, পেট্রোল বোমা নিক্ষেপ বলেন, বা পেট্রোল বোমা উৎপাদনের যে কারিগরদেরকে ধরে 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 প্রত্যেকটাকে কঠোর বিচারের মুখোমুখি করা, সামারি ট্রায়ালের ব্যবস্থা করা। এগুলি করলে এগুলিতে রাজনীতিতে এগুলির ব্যবহার কমবে এবং এখনকার পরিস্থিতিও হয়তো নিয়ন্ত্রণে নিয়ে আসা যাবে ইন টার্মস অফ ল অ্যান্ড অর্ডার। কিন্তু আমরা সরকারকে এই জায়গাটাতে সর্বাত্মক হতে দেখছি না। কেন যে সরকার দ্বিধায়, অথবা সরকারের শক্তি কি নিঃশেষ আপনি হয়ে গেছে? বলছেন দ্বিধায়, কিন্তু প্রধানমন্ত্রী তো আমরা দেখেছি তিনি বলেছেন যে যা মানে করণীয় তাই করেন, দায়িত্ব তার, এরকম তো তিনি নির্দেশনাও দিয়েছেন। না না, তাহলে দ্বিধা প্রথম কোথায়? কথা হলো এই কথাটা নিয়েও আমার একটু দুশ্চিন্তা আছে। এটা তো- প্রথম কথা হলো যে এটা তো একজন guideline-এর মাননীয় কথা। প্রধানমন্ত্রী যখন বলেন দায়িত্ব আমার, এটা কিন্তু ইঙ্গিত করে এটা এক্সট্রা জুডিশিয়াল কিছু বলছেন। Exactly. এবং কারণ state কারণ আমি এটা কথা হবে। বলি, আমি রাষ্ট্রের প্রধানমন্ত্রী হই বা রাষ্ট্রপতি হই, আইনের বাইরে কোনো নির্দেশ দেওয়ার অধিকার আমার নাই, এক। দুই, আর আইনের ভেতরে যদি পুলিশ বা কেউ দায়িত্ব পালন করে, এর জন্য প্রধানমন্ত্রীকেও দায়ী হইতে হবে না, কারণ উনি তো আইনের ভেতরেই দায়িত্ব পালন করেছেন। তো প্রধানমন্ত্রী যে বললেন দায়িত্ব আমার, তো এটা কিন্তু ইঙ্গিত করে আর একটু ভয়ঙ্কর কিছু, সেটাও কিন্তু আমরা চাই না। আমরা চাই যে আইনের মধ্যে, এখানে প্রধানমন্ত্রীর বক্তব্য আর আমাদের মাননীয় রাষ্ট্রপতির বক্তব্যের মধ্যে পার্থক্য আছে। মাননীয় রাষ্ট্রপতি কিন্তু এই সম্পর্কে কঠোর বলেছেন, হতে উনি বলেছেন। কিন্তু বলেছেন আইনের আওতায় কঠোর হওয়ার কথা বলেছেন, উনি আইনের আওতার মধ্যে উল্লেখ করেছেন। তো আমার মনে হয় যে প্রধানমন্ত্রী, আমি আশা করব যে প্রধানমন্ত্রী এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর অনুমোদন দেন নাই এই কথা দিয়ে। উনি আসলে তার কমিটমেন্টের ইয়েটা বুঝে, জোরটা বোঝানোর জন্য এটা বলেছেন। আমরা সেই ইতিবাচক ভাবে এটা দেখতে চাইবো। তা আমার মনে হয় যে এগুলিকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করাটাই খুব জরুরি। এটাকে অন্যভাবে কেবল আলাপ আলোচনা দিয়ে, এখন আমি আপনি আলোচনা করব, মেরে দিবে একটা ককটেল, এটা আরো সুবিধা কি জানেন? এটা চিপেস্ট ফর্ম অফ অ্যাটাক। পেট্রোল বোমা মানে হলো একটা বোতলের মধ্যে কিছু পেট্রোল, কিছু পেট্রোলের দাম খুবই কম, তারপরে এটার মধ্যে সলতা, এটাও পরিত্যক্ত কাপড়, এটা দিয়ে একটা ঢিল ছুড়লেই মানে কাজটা হয়ে যাচ্ছে। তো এই যে ইজিলি অ্যাভেলেবল, যেগুলোর জন্য কোনো স্টক পাইল করতে হয় না, এগুলি ধরাও মুশকিল হয়। কিন্তু আমাদের পুলিশ এখন, আমাদের টেকনোলজি, আমাদের অন্যান্য সার্ভিলেন্সের যে যত রকম ইকুইপমেন্ট, পুলিশ এখন বডির মধ্যে ক্যামেরা ফিট করে রাখে, নানানভাবে কিন্তু সুযোগ সুবিধা তৈরি হয়েছে। আর পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আমি আবারও বলি, বিএনপি আন্দোলনের ভেতরে এই নাশকতাগুলি হচ্ছে, এই জায়গাটা তো অস্বীকার করার কোনো স্কোপ নাই। সুতরাং এটা নৈতিক দায়িত্ব বিএনপিকে নিতেই হবে। লিগালি কতটা তাদেরকে দায়ী করা যাবে এটা নিয়ে আমার সন্দেহ আছে, বা আমি শিওর না, কিন্তু নৈতিক দায়িত্ব রয়েছে। এখন এই ক্ষেত্রে আবার আমরা বলি যে সামটাইমস এই ধরনের ঘটনায় এন্ড জাস্টিফাইজ দি মিনস। এখন মনে করেন, এটা কিন্তু একাডেমিক বিতর্ক, যদি এই রকম একটা পরিস্থিতির ভিতর দিয়ে কোনো একটা সময়ে গিয়ে আওয়ামী লীগ বা সরকার সংলাপে বসতে রাজি হয়ে যায়, দেশে একটা সমঝোতা হয়, নির্বাচন হয়, তাইলে এটাকে তখন জাস্টিফাই করা হবে যে আন্দোলনটা সফল হয়েছে। রাইট। আবার এবং এটা যদি তখন- ফেল করে, তখন দাবি আদায়ের জন্য এটাই একটা হ্যাঁ, মানে আমি একটা পথ হিসেবে পথ হিসেবে বিবেচিত হবে। Right. এটা নিয়ে আমাদের একজন মানে রাজনৈতিক বিশ্লেষক মোজাম্মেল বাবুর একটা কথা টকশোতেই আমার সাথে বসেই দিয়েছিলেন। উনি বলেছিলেন যে এমনকি মুক্তিযুদ্ধের সময় যদি মুক্তিযুদ্ধ ফেল করতো বাংলাদেশে, তাহলে বঙ্গবন্ধুর বিচার হতো বিচ্ছিন্নতাবাদী হিসেবে, এটা কথার কথা। Right. কিন্তু মুক্তিযুদ্ধে বিজয়ের কারণে তার মতে উনি হয়েছেন একটা স্বাধীন দেশের জনক। তো এটাই কিন্তু সত্য, এরকম হয়। এন্ড জাস্টিফাইজ দি মিনস, কারণ বিজয়ীর ব্যাপার থাকে একটা। ইতিহাস সবসময় বিজয়ের কথাই বলে। বিজয়ের জনাব পক্ষে সাদেক খান, থাকে। এমনিতে কোনো আলাপ আলোচনা সংলাপের কি কোনো রকম কোনো সম্ভাবনা কি দেখছেন? আমি যেটা দেখছি পত্রিকা পড়ে, পত্রিকাতে স্পেকুলেশন হচ্ছে যে বাইরের দুই পক্ষই গরম গরম কথা বলছে, কিন্তু তলে তলে সংলাপের চেষ্টা হচ্ছে মধ্যবর্তী মানে মধ্যস্থদের মাধ্যমে। মধ্যস্থরা কিভাবে সংলাপ করছেন, পত্রিকা পড়ে যেটা জানছেন, পত্রিকা পড়ে শুনেছি, কিন্তু এর সাথে আমার কোনো ধারণা নেই। কোনো রকম- বরং এটার উল্টো কথাও কেউ কেউ বলেন যে কোনো পক্ষই ছাড় দেবে না, কারণ দুপক্ষই চায় যে তাদের সহজ উপায় হচ্ছে যে সেনারা এসে নিয়ে নিক, আবার একটা নতুন করে
তারাই হয়ে যাক আরবাইটার, তারাই হয়ে যাক ইন্ডিপেন্ডেন্ট। গতকাল আরাফাত রহমান কোকোর স্ত্রী এবং 2 সন্তান তারা মালয়েশিয়া চলে গেছেন, কারণ তার 2 মেয়ের পরীক্ষা আছে। আপনি জানেন আমাদের দেশে মানে এসএসসি পরীক্ষা এই হরতাল অবরোধের মধ্যে স্থগিত করা হয়েছে। এই বিষয়টি নিয়ে ফিরবো, তার আগে নিচ্ছে একটা ছোট্ট বিরতি।